ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। জাতিসংঘ থেকে দেশে ফিরে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্য গড়তে ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টার সফর। এনসিপিকে শাপলার প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা দাবি নাহিদের। জনগণকে সাথে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র। হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি হামাস। সব বন্দীকে মুক্তি দিতে সম্মত। গাজায় হামলা বন্ধে তেল আবিবকে আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সানি মৃধা এবং আমি শরীফ রওশন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে দেশে ফিরে এ কথা বলেন তিনি। বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপির এই মহাসচিব। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রধান উপদেষ্টার সফর অত্যন্ত সফল হয়েছে, যা জাতীয় ঐক্য করতেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সফরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব। এর আগে গেল ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা না দিলে জনগণকে সাথে নিয়ে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেছেন, দেশব্যাপী শাপলা প্রতীকের ব্যাপারে গণজোয়ার তৈরি হওয়ায় এনসিপিকে এই প্রতীক না দিতে ইসিকে চাপে ফেলছে একটি পক্ষ। এদিকে নিবন্ধনের সময় শাপলা চেয়েও না পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিলে আক্ষেপ থাকলেও আইনি লড়াইয়ে যাবে না তার দল। হোসেন জাহিদের বিশেষ প্রতিবেদন। নিবন্ধনের জন্য ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে শাপলা, কলম এবং মোবাইল ফোনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো একটি বরাদ্দ চেয়েছিল দলটি। তবে পরবর্তীতে ইসিকে চিঠি দিয়ে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা চেয়ে আবেদন করে তারা। গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে প্রতীক বিষয়টি তখনও অমীমাংসিত রাখা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, শাপলা প্রতীক দিতে রাজি না হওয়া বেআইনি এবং স্বেচ্ছাচারী আচরণ। নির্বাচন কমিশন যদি মনে করে যে এইটি পাওয়ার যৌক্তিকতা নেই, তাহলে সেটা আমাদেরকে সেই আইনি অথবা সাংবিধানিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। তারা কিন্তু কোনো ধরনের আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছে না। যতগুলো তারা যুক্তি দেখিয়েছিল, সে সবগুলো যুক্তি কিন্তু আমরা খণ্ডন করেছি আইনগতভাবে, যে জাতীয় প্রতীক, জাতীয় ফুল বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে ব্যবহার হওয়ার বিষয়টা, প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি। তারপরেও কেন শাপলা দিবে না, এইটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে কেটলি প্রতীক বরাদ্দ পায় নাগরিক ঐক্য। তবে বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা দিলে নাগরিক ঐক্য আইনি লড়াইয়ে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। কালকে যদি আমাদেরকে শাপলা দিত, আমাদের একটা আনন্দ উৎসবের মতো লাগবে, ভালো হয়েছে। ওইটা আমি এখন এরকম করে বলতে পারবো না, বাট আমি এটা নিয়ে মামলায় যেতে চাই না। একটা খুব সিম্পল বলছি, জাস্ট অ্যান ইমোশন। ৫ই আগস্টের পর থেকে যা তোরা যেগুলো করছে তার অনেক ব্যাপারই আমি ক্রিটিক, যদি ওপেনলি বলি না, কিন্তু মানে তাদের সাথে একটা মামলায় জড়িয়ে যাই, চাই না এটা। না মানে এরকম পরিস্থিতি ইসি তৈরি না করলে আমি খুশি হব।
এদিকে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 অনুযায়ী রাজনৈতিক দলকে জাতীয় কোনো প্রতীক বরাদ্দ দিতে নিষেধাজ্ঞা নেই বলে জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে ইসি এনসিপিকে কেন শাপলা প্রতীক বরাদ্দ দিতে চাইছে না তার কারণ কমিশনকেই খোলাসা করার পরামর্শ তার। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ কোথাও বলা নাই যে এই জাতীয় প্রতীকের কোনো কিছু কাউকে কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না, এই জিনিসটা কোথাও নাই। যেহেতু কাঁঠাল আছে, তাহলে কমিশন যদি তাই এই পলিসি নেয় যে আমরা জাতীয় কাউকে দেব না, তাহলে কাঁঠালও তো আগে উইথড্র হওয়া উচিত। 7 অক্টোবরের মধ্যে ইসির বেঁধে দেওয়া 50টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে এনসিপিকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে এনসিপির আহ্বায়কের সাফ কথা, শাপলাই চাই তাদের। নির্বাচন কমিশন আমাদের যে গণজোয়ার, নির্বাচন কমিশনকে অন্য কোনো শক্তি এটা চাপ দিচ্ছে যাতে আমাদেরকে শাপলা দেওয়া না হোক, কারণ শাপলার পক্ষে একটা জনমত জনজোয়ার তৈরি হয়েছে যেটা নির্বাচনেও ইফেক্ট পড়বে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে না, পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ করতেছে। ফলে এই বিষয়টা আমরা জনগণের সামনে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। দাবি আদায়ে আদালত এবং রাজপথ দুটোকেই সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছেন বলেও জানান তিনি। ডেটা সার্ভে এগুলো করতেছি। হোসেন জাহিদ, এখন ঢাকা। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরি অংশে সন্ধ্যা নামলেই দেখা যায় ভয়াবহ চিত্র। ঘন গাছগাছালি ঘেরা এলাকায় ছোট ছোট যানবাহন লক্ষ্য করেই আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলেন, প্রতিনিয়তই ডাকাতি সহ ঘটছে হত্যাকাণ্ডের মতো এমন ঘটনা। সংশ্লিষ্টরা জানান, সড়কের পাশের গহীন বনে আস্তানা গেড়েছে ডাকাত চক্র। আর এদিকে পুলিশ বলছে, পুরাতন ডাকাতরাই নতুন দল গঠন করে সক্রিয় হয়ে উঠেছে। মন্তোষ বেতজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াকালী থেকে ডুলাহাজারা মালমঘাট হয়ে মেধাকোচপিয়া পর্যন্ত সড়কের পুরোটায় ঘন গাছে ঘেরা। কোথাও নেই সড়কবাতি। সন্ধ্যা নামলেই এলাকায় ভর করে ডাকাতের ভয়। ডাকাতদের প্রধান লক্ষ্য থাকে ছোট যানবাহন। দিনের বেলায় তারা লুকিয়ে থাকে বনের ভেতর, আর সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মহাসড়ক ও আশপাশের গ্রামে চালায় লুট, ছিনতাই ও হত্যাযজ্ঞ। এই মহাসড়ক দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। দুই পাশে ঘন বন এবং চারদিকে গা ছমছম পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এমন সময়েই সক্রিয় হয়ে ওঠে ডাকাত চক্র। 19 সেপ্টেম্বর চকরিয়ার ফাঁসিয়াকালীর হাঁসের দিঘি এলাকায় ডাকাতরা মহাসড়কের দুই পাশে রশি টেনে ফেলে দেয় চলন্ত মোটরসাইকেল আরোহীকে। এতে একজন নিহত ও আহত হন 3 জন। আর সবশেষ 28 সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াকালীর লামা আলীকদম সড়কে ডাকাতের কবলে পড়েন জিপ গাড়ির যাত্রীরা। সন্ধ্যার পর হলে এখানে আপনার অনেক আছে, এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রিজার্ভ পাড়া বলতে বেগুন ডাহাইত, প্রত্যেক ঘর ডাহাইতে ডাহাইতেরও শেষ হলে তেও ডাহাইত, ডাহাইতেও যে আসর দিবে ডাহাই না। বইয়ের কারণে তো গাড়িগুলো চলাইতে পারি নাই, মগের উপর আগে আমরা বাড়িতে চলে যাই। তো আমরা যদিও বা একটু সাবধানতা অবলম্বন করে চলি, তারপরেও আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়। এখন তো দেখতেছি যে এটা আরও সকাল সকাল চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান জানান, রিজার্ভপাড়া ও হাঁসের দিঘি এলাকায় কিছু ডাকাত, ছিনতাইকারী চক্রসহ ইয়াবা সেবীরেও জড়িয়ে পড়ছে অপরাধে। তাই নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নের কয়েকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন রেল স্টেশনটা এমন জায়গায় হয়েছে, আগে থেকে যে এলাকাটা খারাপ, ওই জায়গায় রেল স্টেশন এসেছে তাও আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এখানে পুলিশ পাহারা দেওয়ার জন্য একটা স্টেশন মাস্টারকে নিয়ে একটা আবেদন দিচ্ছি প্রশাসন বরাবর। দেখি একটা যদি পার্মানেন্ট যদি কোনো পুলিশ থাকে তাহলে এটা প্রতিরোধ করা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ডাকাতি প্রতিরোধে সড়কে মাঝে মধ্যে বিশেষ টহল চালানো হচ্ছে। ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও পার্শ্ববর্তী বান্দরবানের লামার বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমরা র্যাব 15 নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট
পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি এবং এই টহল ডিউটির কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমাদের চেকপোস্ট টহল নিয়মিত আছে এবং ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজারমুখী হাজারো পর্যটকও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি সড়কের নির্মাণের 5 বছরেও শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণ হয়নি। এতে প্রতিনিয়তই ঘটছে যানজট ও দুর্ঘটনা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। দায়সারা বক্তব্যে সড়ক বিভাগ বলছে কাজ শেষ না হওয়া নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। কাউসার আহমেদের প্রতিবেদন বিস্তারিত। 2020 সালের 30 ডিসেম্বর ভুয়াপুর তারাকান্দি সড়ক থেকে 217টি বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় 1,60,00,000 টাকার চেক দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ 98টি খুঁটি সরালেও রহস্যজনক কারণে 119টি খুঁটি এখনও অপসারণ ও স্থানান্তর হয়নি। স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্যও, ঘটছে দুর্ঘটনা। বড় গাড়ি বাস আসলে আর ট্রাক আসলে একটা জায়গায় দাঁড়া করে তার যাইতে হয়, এই খুঁটিগুলোর জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা আছে প্রশাসকে এই খুঁটিটা সরায়ে অন্যস্ত ব্যবস্থা করলে হয়তো আমরা নিরাপদের সাথে যাতায়াত চলাফেরা করতে পারবো। বিদ্যুৎ অফিস দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে একটা সঠিক সুন্দর লাইন বজায় রাখবে। দুই বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যুতের খুঁটি অপসারণ ও স্থানান্তর হচ্ছে না বলে অভিযোগ নাগরিক সমাজের। জনগণের এই দুর্ভোগ কমাতে হলে এবং এই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি দুর্ঘটনাকে রোধ করতে হলে এটার বিকল্প আর কিছু এইগুলো সূচিগুলোকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। আর ব্যবস্থা নেয়া তো দূরে থাক, উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ নিয়ে কথা বলছে সড়ক বিভাগ। অবহেলার বিষয় বা কাজের কতটুকু পরিমাপ হয়েছে এটা এখন চূড়ান্তভাবে বলার সময় আসেনি। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং যাচাই বাছাই করে আমরা হয়তো বলতে পারবো যে কি অবস্থা হয়েছে। বিদ্যুতের খুঁটি অপসারণে শিগগিরই উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। আর এই হামাসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু শর্ত নিয়ে এখনও আলোচনা চলমান বলছে গোষ্ঠীটি। শুক্রবার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হতে হামাসকে 2 দিনের সময় বেঁধে দেয় মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই সকল জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানায় সংগঠনটি। আর হামাস জিম্মি মুক্তি দিতে রাজি হওয়ায় গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা থামাতে হবে। ফ্রিডম ফ্লোটিলার নৌবহর জব্দ করা এবার ইসরায়েলের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে খোদ ইহুদিরা। শুক্রবার ইসরায়েল উপকূলের কাছে বিক্ষোভ করে তারা। বাধা দিলে আইডিএফের সঙ্গে এক পর্যায়ে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। সে সময় আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর জব্দে ইসরায়েল বিরোধী প্রতিবাদে যখন উত্তাল পুরো বিশ্ব, তখন খোদ ইসরায়েলের বেশ কিছু শান্তিকামী মানুষ নাম লিখিয়েছেন সেই তালিকায়। ইসরায়েলি সরকারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিক্ষোভ করেছে কয়েকশো ইহুদি, যাদের মুখে ছিল ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান।
বিশ্ববাসী যখন চাইছেন ইসরায়েলি বেড়াজাল ভেঙে অনাহারে থাকা গাজাবাসীর মুখে খাবার তুলে দিতে, তখন তাদের বাধা দেওয়ার প্রতিবাদ জানান তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করতে চান বলেও অভিযোগ তাদের। Came to protest against the genocide in Gaza and to support the global Sumud flotilla that came and was arrested yesterday. I also came to support all the movement to impact sanctions on Israel to stop what's happening in Gaza right now, but also to stop what's happening in the West Bank and to support the Palestinians and to help free Palestinians from ongoing ethnic cleansing. We're here a group of activists unaffiliated with any organization. We are here first and foremost in solidarity with the people of Gaza to break the siege, whether it's from land right here or from the sea. The flotilla, we saw how they were arrested, and we want to say we are in solidarity with all the people in the world that are doing anything they can to break this siege on Gaza, to end this genocide. এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইডিএফ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতীয় অংশস্থলে নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি আরও দুর্বল হয়ে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে লঘু চাপে পরিণত হয়েছে। এর ফলে পায়রাসহ সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের তীর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন উপকূলীয় অঞ্চলে কিন্তু সকল নদ নদী এবং বঙ্গোপসাগরে কিন্তু জোয়ার বইছে, কিন্তু জোয়ারের তীব্রতা একটু বেশি। তবে আমরা এখানকার যে আবহাওয়া আমরা যতটুকু ভোর থেকে দেখেছি, তখন কিন্তু বাতাসের কোনো তীব্রতা নেই এবং ঝড় বৃষ্টিও নেই, তবে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আকাশে মেঘ ছুটে চলছে। তো এই সকালে কিন্তু দুর্যোগপূর্ণ যে আবহাওয়া সেটি এখন আর দেখা যাচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি সেটি অতি দুর্বল হয়ে সেটি এখন কিন্তু স্থল নিম্নচাপ কেটে গিয়ে সেটি লঘুচাপে পরিণত হয়েছে। সেটি আরও দুর্বল হয়ে আজ দুপুর নাগাদ সেটি আবহাওয়া স্বাভাবিক হওয়ার কথাই বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে উপকূলীয় অঞ্চল যে পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তবে এখানকার যে কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে যেটুকু বর্ষণ বা বৃষ্টিপাত হয়েছে এতে আমন সহ অন্যান্য যে শীতকালীন সবজি সেগুলোর জন্য অনেক উপকার হয়েছে। এতে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন কৃষকরা। একই সঙ্গে যে এখানকার যে জেলে রয়েছে তারা, আপনি জানেন যে আজ থেকেই কিন্তু ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে সকল জেলে ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে এবং তারা স্থলভাগে অবস্থান করছেন এবং অনেকেই জালপালা গুছিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতেছেন। একই সঙ্গে এই উপকূলীয় অঞ্চলে যে নদ নদীতে যে সকল জেলে রয়েছে সে সকল জেলেরাও কিন্তু ঘাটে অবস্থান করছে। তো আবহাওয়ার যে এখন বর্তমান যে অবস্থা সেটি আরও ২-১ দিন পরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং এখানকার যে অভিজ্ঞ মহল তারা প্রত্যাশা করছেন যে আর কয়েকদিন পরেই হয়তো শীতের আবহাওয়া বিরাজ করবে এবং এই শীতের যে এখানকার যে এই পরিবেশকে কেন্দ্র করেই কিন্তু উপকূলীয় অঞ্চলে যে সকল সবজি চাষি রয়েছে তারা কিন্তু শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছে পুরোদমে। এখন এছাড়া আমরা এখানকার যে কৃষি অধিদপ্তর তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এবছর যে যথাসময়ে বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর যে শীতকালীন সবজি বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্যোগ বা ঝড় ঝঞ্ঝা হয়ে থাকে তাহলে যে এখন যে আমনের যে ক্ষেত
আর কয়েকদিন পরেই সেখানে আমনের শীষ বের হবে। তখন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ঝড়ো হাওয়া হলে তখন আমন ক্ষেতের জন্য একটি অশনি সংকেত বয়ে যেতে পারে, এমনটি শঙ্কার কথা বলেছে। তো এখানকার যে কৃষি অধিদপ্তর তারা আমাদেরকে জানিয়েছে যে উপকূলীয় অঞ্চলে যে সকল আমন মানে ধান চাষি রয়েছে, সবজি চাষি রয়েছে, তাদের সঙ্গে যে মাঠ পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা সবসময় যোগাযোগ রাখছেন এবং পরামর্শ প্রদান করছেন যাতে যথাসময়ে আবহাওয়া যাচাই বাছাই করে তারা যেন চাষাবাদ করেন। এবং একই সঙ্গে এই উপকূলীয় অঞ্চলে যে কৃষকদের যে বালাইনাশক ব্যবহারেও তারা কিছুটা নির্ধারণ করে দিচ্ছে যাতে নির্বিচারে বালাইনাশক ব্যবহার করা না হয়, যাতে পরিবেশ প্রতিবেশ যেন ভালো থাকে। এক পর্যায়ে বলা যায় যে এখন উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার মেঘ সরে গিয়েছে, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। টানা কয়েক মাস থেকেই চড়া মেহেরপুরে গরু ও খাসির মাংসের দাম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস ছাড়িয়েছে 1000। তবে কিছুটা কম মুরগির বাজার। এ নিয়ে মেহেরপুর হোটেল বাজার থেকে মাংসের দরদাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে মাংসের দাম বৃদ্ধির কারণ কি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সানি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, টানা কয়েক মাস ধরেই কিন্তু চড়া সব ধরনের মাংসের দাম, বিশেষ করে গরু, খাসি, মহিষ সব মাংসের দামই কিন্তু বেশ চড়া টানা কয়েক মাস ধরে। তবে এই বিষয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু গোখাদ্যের দাম কিন্তু একেবারে আকাশচুম্বী, তাই মাংসের বাজার কিন্তু চড়া। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, যেটি গত কয়েক মাস ধরেই 750 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস কিন্তু 1000 টাকা ছাড়িয়েছে। এর পাশাপাশি যদি মহিষের কথা বলি, মহিষের মাংস কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা করে। এরকম সব ধরনের দাম, মাংসের দামই কিন্তু চড়া, যার ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একেবারেই সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের, এরাও কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়তই কিন্তু মাংসের দাম বাড়ছে, কমার কোনো লক্ষণই নাই। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, কয়েকজন খামার মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গোখাদ্যের দাম কিন্তু বাড়ছে। বিশেষ করে বিচালি কিন্তু এখন প্রতি পণ অন্তত 500 থেকে 550 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া খোল সহ আরো অন্যান্য যে সমস্ত গোখাদ্য, সেগুলোর দামও কিন্তু গত 1 বছর ধরেই কিন্তু বাড়তিমুখী, যার ফলে গরু, ছাগল, মহিষ এগুলো উৎপাদন করতে কিন্তু অতিরিক্ত ব্যয় হচ্ছে, যার প্রভাব পড়ছে মাংসের বাজারে। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। গত এক সপ্তাহ ধরে কিন্তু কিছুটা নিম্নমুখী মেহেরপুরের সব ধরনের মুরগির বাজার। বিশেষ করে গরিবের যে মুরগি বা একেবারে নিম্ন আয়ের যে মুরগি, সেটি ব্রয়লারকেই বলা হয়। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমে আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল 180, 90 বা কিছু কিছু ক্ষেত্রে 200 টাকা করেও বিক্রি হয়েছে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে, যেটি হাইব্রিড, সেটি বিক্রি হচ্ছে 270 টাকা করে, এবং মূল যে সোনালী মুরগি সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা। এছাড়া লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা করে। প্রত্যেকটা মুরগির দামই কিন্তু কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। তবে দেশি মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে 550 টাকা করে। আমি কয়েকজন মুরগি ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আবহাওয়া জনিত কারণে মুরগির বাজার কিছুটা নিম্নমুখী। তবে মুরগির বাজার নিম্নমুখী হওয়াতে সাধারণ ক্রেতাদের মাঝে যেমন এক ধরনের স্বস্তি নেমে এসেছে, তবে যারা ফার্মের মালিক তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা কাজ করছে, কারণ পোল্ট্রি ফিডের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সেই ক্ষেত্রে মুরগির দাম যদি না বাড়ে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের বিপদের মধ্যে পড়ে যাবে। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস মুরগি বাজারের সর্বশেষ পরিস্থিতি। সানি, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। বগুড়ার হাট বাজারগুলোতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও সুযোগ সুবিধা নেই বেচা কেনা করতে আসা সাধারণ মানুষের। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় রোজ বৃষ্টিতে নানা অসুবিধায়
বেচাকেনা করতে হচ্ছে হাটুরেদের। ইজারার নীতিমালা অনুযায়ী ইজারার নির্দিষ্ট অংশ ব্যয় হচ্ছে না হাটের উন্নয়নে, তবে হাট সংস্কার ও উন্নয়ন করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিস্তারিত রাজীব সেলিবের প্রতিবেদনে। যোগাযোগের সুবিধায় নদীপথ ঘিরে গড়ে ওঠে হাট, বাজার আর বন্দর। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব থাকায় কমছে ব্যবসার প্রসার। বগুড়ার ইছামতি পাড়ের নারুয়ামালা, দুর্গাহাটা ও তরণীহাটের জৌলুস কমেছে। হাটুরেদের আনাগোনা আগের মতো না থাকায় কমেছে বেচাকেনা। ধুঁকে ধুঁকে চলছে একসময়ের নামকরা এসব হাট। ঈদের দ্বারা আছে বিভিন্ন ধরনের সমস্যা করার কারণে হাটের গতি কমে গেছে। পানি হলে পরে কাদো হয় এক হাঁটু করে, এগুলো সমস্যার জন্য হাট খুব একটা জোর হয় না। এগুলো তো ক্লিয়ার হলো নি, লালাঘাট ঠিক থাকলো নি, ড্রেন ঠিক থাকলো নি। স্বল্প পরিমাণে মাল ওঠে, যা মানুষের যাতায়াতের সমস্যা। হাটের চতুর্পাশে যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকতো তাহলে গাড়ি ঘোড়া আসতে পারতো এবং মালামাল ক্রয় বিক্রয় করতে পারতো, সব দিক দিয়ে সুবিধা হতো। হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদের আওতাধীন হাটে ইজারার 15% ব্যয় করার কথা থাকলেও তা প্রয়োজন অনুযায়ী বেড়ে 25%ও হতে পারে। আর পৌরসভা নিয়ন্ত্রিত হাটে ইজারার 45% ব্যয় করার কথা। তবে চলতি বছর ইজারা দেয়া 180টি হাটের বেশিরভাগেই নেই হাটুরেদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। পৌরসভা আমাদের কাছে প্রতি বছরে কোটি কোটি টাকা নিয়ে যায়, সে তুলনায় আমাদের এখানে উন্নয়নের আমরা কিছুই ছোঁয়া দেখতে পাইনি। দূর থেকে যারা আসে দূর থেকে এখানে ব্যবসা করার জন্য টাকা পয়সা নিয়ে টাকার নিরাপত্তার স্বার্থে হাটে যান, সে ব্যবস্থা সরকার থেকে করে। রাস্তাঘাটগুলো একটু পাকাকরণ যদি করে কিংবা ঢালাই করে তাহলে সুবিধা হয়। বগুড়ার উপজেলা পরিষদ ও পৌরসভা নিয়ন্ত্রিত হাটের সংখ্যা 245টি। এর মধ্যে ইজারা দেয়া হয়েছে 180টি। বাকি হাট বাজারে চলছে খাস আদায়। ক্রেতা বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাবেচার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে ইজারা নীতিমালা অনুযায়ী হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা। প্রত্যেকটা হাট বাজার যার পৌরসভার মধ্যে অবস্থিত আছে, যতটুকু উন্নয়ন করার কথা প্রতি বছর ততটুকু যেন উন্নয়ন করে, সমস্ত টাকা যেন তাদেরকে তাদের নিজস্ব আয় হিসাবে যে 41% সে 41%ই থাকবে, বাকি 46% যেটা আছে সেটা তারা যে উন্নয়নের জন্য খরচ করবে। বগুড়া জেলায় এবছর ইজারা দেয়া 180টি হাটের মোট ইজারা মূল্য প্রায় 42 কোটি টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। বরাবরই লবণাক্ততা আর জলাবদ্ধতার কারণে ধান চাষে হিমশিম খেতে হয় সাতক্ষীরার চাষিদের। তবে লবণাক্ততা এবং জলাবদ্ধতা সহনশীল নতুন জাত বিনা ধান 23 চাষে ভালো ফলন হয়েছে। কম সময়ে এবং কম খরচে, একই সঙ্গে প্রতিকূল আবহাওয়াতেও টিকে থাকা এই ধান এখন কৃষকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। অসন রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা সদর উপজেলার সনকা গ্রাম, এখানকার ফসলের মাঠে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে নতুন জাত বিনা ধান 23। নতুন এই ধানে ফলন তুলনামূলক বেশি ও খরচ কম হওয়ায় খুশি চাষিরা। চাষিরা বলছেন মৌসুমের আগেই রোপণ করা যায়, ফলে ফসল ঘরেও তোলা যায় আগে। চলতি মৌসুমে অন্য জাতের ধান পাকতে আরও 15 দিন সময় লাগলেও বিনা ধান 23 ঘরে তুলতে শুরু করেছেন তারা। এছাড়া লবণাক্ততা ও জলাবদ্ধ জমিতে টিকে থাকায় এই জাতের ধান চাষ করে খুশি কৃষক। যেরকম আমরা সার দেয় তাছাড়া আরও কম আমাদের সার লেগেছে আর কি। আর ধানটা আগাম 10-15 দিন আগাম পাকা মানে আমাদের জমিতে শক্তি বৃদ্ধি করে। ওষুধ পালাও কম লেগেছে, আরও আগাম ধানটা পাচ্ছে। বেশিরভাগে জামাইবাবু লাগাই বিনা 23 ধানটা ভালো, আমরা দেখতে পাচ্ছি খুব ফাইন ধান। অন্তত 20-15 দিনের আগে কাটা যাবে। অন্য কোনো জাত লাগাবো আমি লাগাতে পারবো, আমার আগাম পেকে গিয়ে ফলন অধিক, আগাম পাক, আমি সব আর ফলন বেশি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন এই জাতের ধান উপকূলীয় এলাকায় সবচেয়ে জনপ্রিয়। এছাড়া প্রথমবারের মতো 7 বিঘা জমিতে বিনা 23 জাতের ধান চাষ হলেও দ্রুত সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে বলছেন কর্মকর্তারা। যে কিভাবে আমরা লবণাক্ত এলাকায় আমন সিজনে যে স্বল্পকালীন একটা জাত উদ্ভাবন করা যায়, সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই ধানটা 20-22-21 সাল থেকে আমরা জাত ছাঁটকরণের মাধ্যমে কৃষকের মাঠে প্রেরণ করছি। যে এলাকায় জোয়ার ভাটা লবণের এলাকার জন্যই এটা উদ্ভাবন করা হয়েছে। বিশেষত বিনা ধান 17, বিনা ধান 23, এইগুলা যদি আমরা আগাম করে চাষ করতে পারি, পরবর্তী ফসল আমরা একটা সরিষা নিয়ে পরে সেই জমিতে নির্বিঘ্নে বড় আবাদ করতে পারবো।
বীণাধান 23-এর ব্যাপক চাষ উপকূলীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বাড়বে খাদ্য নিরাপত্তা, আশা বিশেষজ্ঞদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ এখন যেন নতুন দৃশ্যপট। লেপ বালিশ, কাঁথা, কর্কশিট, ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিন সব সরিয়ে ধীরে ধীরে চেহারা বদলাচ্ছে নদের। জেলা প্রশাসনের উদ্যোগে নদী পরিষ্কারের অভিযান ইতোমধ্যে 1 কিলোমিটারের বেশি এলাকা দৃশ্যমান হয়েছে। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। ঝোপঝাড় আর আবর্জনায় আক্ষরিক অর্থেই ভাগাড়ে পরিণত হয় নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ। কিন্তু গত মাসখানেক ধরে চলা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বদলেছে সেই চিত্র। 2 চোখের দৃষ্টিসীমা যত দূর যায়, আবর্জনা সরিয়ে উন্মোচিত হচ্ছে নদীর প্রকৃত রূপ। তবে দীর্ঘদিনের আবর্জনা আর ময়লা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় লেপ বালিশ, কাঁথা, ককশিট, পুরনো ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিনের স্তূপ সরাতেই নাকাল পরিচ্ছন্ন কর্মীরা। পুরাতন কাপড় চোপড় সব লিয়ে সেই জায়গা রাখছে, মানে নদী একবারে ভরাট হয়ে গেছে এরকম পর্যায়ে। পলিথিনের মতন মানে বাড়ির আবর্জনা যা আছে সব এখানে ফেলাইছে, নদীটা ভরে গেছে, এখন ওগুলো আমাদের পরিষ্কার করা লাগতেছে। নান্দনিক নাটোর গোড়ার অংশ হিসেবে গত 14 আগস্ট পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ কাজে এগিয়ে আসে জেলার 15টি সরকারি দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনও। প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিক অংশ নিচ্ছে নারদ নদ পরিষ্কারে। ইতোমধ্যে নদীর 1 কিলোমিটারের বেশি অংশে ময়লা আবর্জনা সরানো সম্ভব হয়েছে। এতে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। অবৈধ দখল উচ্ছেদ করে নদীকে ঘিরে নানা পরিকল্পনার দাবি জানায় নদী পাড়ের মানুষ। এটাকে খনন করে পুনঃখনন করে মানে ওই দুই সাইডে পাড় বাঁধে দিয়ে রাস্তা চলাচলে যদি উপযুক্ত করা হতো, তাহলে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবিত হতো। কমপক্ষে 150 জন লোক প্রতিদিন নিয়োগ করা উচিত। পরিকল্পিত বিভিন্ন স্পটে যদি আমরা এই লোক নিয়োগ করি, তাহলে আমরা দ্রুত সম্ভব হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদের যে আবর্জনা ময়লা এগুলো যেন নদীতে না ফেলি, এই উদ্যোগ নেওয়া দরকার। 2009 সালে 10 কোটি টাকা ব্যয়ে নারদ নদের উৎসমুখ সহ 17 কিলোমিটার খনন হলেও প্রত্যাশিত সুফল পায়নি এলাকাবাসী। তবে এবার পরিষ্কার অংশটুকু খননের মাধ্যমে স্থায়ীভাবে পানির প্রবাহ ঠিক রাখা হবে বলে প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শুধু পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে নদী খনন সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া যেই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি সেটা যেন সাস্টেইনেবল হয়, মানুষ যেন পুনরায় সেখানে ময়লা না ফেলে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালিত করব এবং জনগণকে সচেতন করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অন্যান্য যে কার্যক্রম, যেটি মূলত পানি উন্নয়ন বোর্ড করবে, সেই কাজটিও যেন ত্বরান্বিত হয়, সেটির ব্যবস্থা আমরা করছি। রাজশাহীর ইউসুফপুর থেকে উৎপত্তি হয়ে গুরুদাসপুরের নন্দকুজা নদীতে মিলেছে নারদ নদ। 72 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর অস্তিত্ব এখন মাত্র 43 কিলোমিটার। তার মধ্যে প্রায় 10 কিলোমিটার নাটোর শহরের ভিতর দিয়ে প্রবাহিত। মাহবুব হোসেন, এখন নাটোর। সোমবার থেকে ঘোষণা হতে যাচ্ছে নোবেল বিজয়ীদের নাম। এবছরের অন্যতম মূল আকর্ষণ শান্তিতে নোবেল পুরস্কার। ঘুরে ফিরে এ ক্যাটাগরিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা গেলেও এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন বিশেষজ্ঞরা। এর পরিবর্তে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকের কথা বলছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। যুদ্ধময় বিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে শান্তিতে নোবেল পুরস্কার। প্রতি বছর বিশ্বের শান্তি প্রতিষ্ঠার অবদান হিসেবে এক বা একাধিক ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন নোবেল কমিটি। আগামী 10 অক্টোবর ঘোষণা হবে কে হতে যাচ্ছেন এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। 338 মনোনীত প্রার্থীর মধ্য থেকে বিজয়ী বাছাই করবেন নোবেল কমিটির সদস্যরা। আর এই কমিটিতে কারা থাকবেন তা নির্ধারণ করবে নরওয়ে পার্লামেন্ট। দেশটির রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে 5 জনকে নোবেল কমিটির সদস্য নির্বাচন করা হবে। পরে তারা যাচাই বাছাই করে নাম ঘোষণা করবেন নোবেল বিজয়ীদের। We receive loads of nominations, we sift through them, assess their validity, present a long list of nominations,
all the valid nominations to the Nobel Committee. They read through all of that list. They pick out a short list that can be anywhere from a large handful to tens of candidates. 1895 সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশগুলোর মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন তাদেরকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। Now, the more complicated answer is that needs to be placed in the current context. The committee operates with a dynamic understanding of the will for very good reasons. And there is no codification of exactly what is emphasized in the Nobel Committee's deliberations. চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগ পর্যন্ত মনোনীত প্রার্থীদের পূর্ণ তালিকা গোপন রাখে নোবেল কমিটি। তবে সুপারিশকারীরা চাইলে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন, এতে কোনো বাধা নেই। এবার সে তালিকায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, ন্যাটো, কারাগারে থাকা হংকংয়ের মানবাধিকার কর্মী চৌ হ্যাং তুং, কানাডার মানবাধিকার কর্মী ও আইনজীবী আরউইন কাটলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছেন কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের সরকার প্রধান। যদিও ডেডলাইন অতিক্রম করায় তাদের সুপারিশ আমলে নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারে নোবেল শান্তি পুরস্কার জয়ে ট্রাম্পের সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে অ্যাওয়ার্ড বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প যদি তার নীতির পরিবর্তন করে তবেই কেবল এর সম্ভাবনা থাকবে। যদিও এরই মধ্যে মানবাধিকার সংগঠন, সাংবাদিক, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শোনা যাচ্ছে, অথবা নতুন কিছু ঘোষণা করেও বিশ্ববাসীকে চমকে দিতে পারেন নোবেল কমিটি। নোবেল বিজয়ীকে দেয়া হয় 110 লাখ সুইডিশ ক্রোনা বা $12 লাখ। জাহানারা ভুঁইয়া, এখন। বিসিবি নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ আনা তামিম ইকবালকে এবার কাঠ গড়ায় দাঁড় করালেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। বলেন, এক টেবিলে বসে সমঝোতার আলোচনা করে ফিক্সিংয়ের মতো অন্যায় করেছেন তামিম নিজেই। আর সংগঠক হিসেবে পরিপক্ক না হয়ে তামিম ইকবালের নির্বাচনে আসাও বোকামি বলে মনে করছেন সাবেক এই পরিচালক। তবে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা প্রার্থীদের রয়েছে ভিন্ন মত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজনীতির মারপ্যাচে বিসিবি নির্বাচনের রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কর্তাদের কথার লড়াইয়ে এর প্রমাণও মিলেছে পরদে পরদে। শুরু থেকে তুমুল আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ এনে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান থেকেই সরে গেছেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল। তবে তামিমের আনা ফিক্সিংয়ের অভিযোগের পর তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক পরিচালক খন্দকার জামিল। যে মোর্চাটা সে তৈরি করেছিল, সেই মোর্চাটাকে নিয়েই তার ইলেকশন করা উচিত ছিল। তার সমঝোতাতে যাওয়াটা আমি আসলে ভালোভাবে নিতে পারি নাই। কারণ সমঝোতা করতে গিয়েই তো আসলে ঝামেলাটার সৃষ্টি হলো। প্রথমে 9-3 এরকম একটা সমঝোতা করলো, পরে বললো না 12 জনই আমাদের দরকার। এবং তামিম ইকবাল যে বললো আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, নির্বাচনে ফিক্সিংটা বন্ধ করেন, আমি তো এই কথার সাথে মোটেই একমত না। সমঝোতাই তো একটা ফিক্সিং। এদিকে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের নির্বাচন করা নিয়ে তাড়াহুড়োই কাল হয়েছে বলে মনে করেন সাবেক এই পরিচালক। তবে তামিমকে নিয়ে ভিন্ন মত বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের। মনে করি যে সে অপরিপক্কতার পরিচয় দিয়েছে। সে যদি সংগঠক হিসাবে নিজেকে একটু তৈরি করে নিয়ে তারপরে ক্রিকেট বোর্ডে আসতো, তাহলে আমার মনে হয় তার চেয়ে ভালো সভাপতি আমরা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা সভাপতি যে হতে পারতো। আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম। যারা উইথড্র করেছে, খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। ওনার একটা পার্সোনাল কারণ থাকতেই পারে, সেই পার্সোনাল কারণ তো উনি আমাকে কোনো সময় বলবেন না, কিন্তু যথাযথ আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখনও উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন, কিন্তু ওনারা ওনাদের ডিসিশনে অটল ছিলেন। নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেও শেষ পর্যন্ত কাউন্সিলর হিসেবে নির্বাচনের মাঠে তামিমকে দেখার অপেক্ষায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই, জাতিসংঘ থেকে দেশে ফিরে মির্জা ফখরুল বললেন জাতীয় ঐক্য করতে ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টার সফর। শাপলার প্রতীক না দেওয়ার আইনি ব্যাখ্যা না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। ইসিকে এই বিষয়টি খোলাসা করার পরামর্শ সাবেক কমিশনারের।
সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি হামাস, সব বন্দীকে মুক্তি দিতে সম্মত। গাজায় হামলা বন্ধে তেল আবিবকে আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।